আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নিয়ে যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এক পক্ষ কথা বলার সময় অপর পক্ষের মাইক্রোফোন বন্ধ থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে বাকবিতণ্ডা। সেপ্টেম্বরের 10 তারিখে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মাঝে এবিসি নিউজের আয়োজনে একটি বিতর্ক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে হ্যারিসের দল এক বিবৃতিতে জানিয়েছে, তারা চায় পুরো সম্প্রচার জুড়ে উভয় প্রার্থীর মাইক্রোফোন খোলা থাকুক। অপরদিকে ট্রাম্পের প্রচারণা দল চায় এবিসি বিতর্ক অনুষ্ঠানটি জো বাইডেনের সময় হওয়া বিতর্কের মতো হবে। বাইডেনের সময় আয়োজিত বিতর্কে এক পক্ষের বক্তব্যের সময় অন্য পক্ষের মাইক্রোফোন বন্ধ ছিল। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্ক আয়োজনকারীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যদি অচলাবস্থা দেখা যায় তাহলে তিনি এই বিতর্ক অনুষ্ঠান এড়িয়েও যেতে পারেন বলে ইঙ্গিত দেন। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে পদত্যাগ করার আগে প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের দলের সঙ্গে একটি বিতর্কে অংশ নিয়েছিলেন। বাইডেনের প্রচারণা দল বিতর্কের সময় সম্মত হয়েছিল যে যখন এক প্রার্থী কথা বলবে অপর প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে। ট্রাম্পের প্রচারণা দলও তাতে সম্মতি দিয়েছিল, কিন্তু এখন ফিলাডেলফিয়ায় এবিসি নিউজের বিতর্ক অনুষ্ঠানে হ্যারিসের প্রচারণা দল চায় মাইক্রোফোনগুলো চালু থাকুক। তারা যুক্তি দেয় এটি উভয় প্রার্থীকে বিতর্কের মঞ্চে একে অপরকে বাধা দেওয়ার এবং উপর্যুপরি কথা বলার সুযোগ দেবে। হ্যারিসের দলের সিনিয়র যোগাযোগ উপদেষ্টা ব্রায়ান ফ্যালন এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের অবিরাম মিথ্যাচার এবং বাধা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে প্রস্তুত কমলা হ্যারিস। ট্রাম্পের এই মিউট বাটনের পেছনে লুকিয়ে থাকার স্বভাবটা বন্ধ করা উচিত। পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে মস্কো বলেছে, এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গত 6 আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে ওই হামলাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে। আর 20 বছরেরও বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায়। মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেছেন, আমরা এখন আবারও নিশ্চিত করছি যে আগুন নিয়ে এই খেলা এবং তারা ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে, যা বড় চাচা ও খালাদের জন্য অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে যাদের এক বা অন্য একাধিক পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, আমেরিকানরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কের আলোচনাকে এমন কিছু হিসেবে বিবেচনা করে যে সৃষ্টিকর্তা এটিকে নিষিদ্ধ করেছেন, আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা কেবল ইউরোপকেই একচেটিয়াভাবে ভোগাবে। রাশিয়া তার পারমাণবিক মতবাদের বিষয়টি স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হবার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোর এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পাননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই শেষ হবে, তবে আলোচনায় ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন। তিনি জানান, 3 সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনারই অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ও যুক্ত করা হবে। জেলেনস্কি বলেন, পরিকল্পনার মূল বিষয় হল রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আমি চাই এমনভাবে যুদ্ধটি শেষ করা হোক যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হবে।
বিজয় পরিকল্পনায় কি থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে ১০০টি বসতি দখলে নিয়েছে। এছাড়া রাশিয়ার প্রায় ৬০০ সেনা সদস্যকে বন্দী করার কথাও জানিয়েছে ইউক্রেন। এর আগে রুশ ভূখণ্ডের ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল ইউক্রেনীয় সৈন্যরা। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, গত ৬ আগস্ট সীমান্ত পার হয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করার পর থেকে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ১০০টি বসতি দখল করেছে। এছাড়া এখন পর্যন্ত তারা রাশিয়ার ১,২৯৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাশিয়া অন্যান্য এলাকা থেকে প্রায় ৩০,০০০ সৈন্য পুনরায় কুরস্ক অঞ্চলে মোতায়েন করেছে এবং এখন ইউক্রেনীয় বাহিনীর চারপাশে প্রতিরক্ষামূলক বলয় গঠনের চেষ্টা করছে বলে সিরস্কি জানিয়েছেন। ইরাকের সশস্ত্র মিলিশিয়া সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রকাশিত এক বিবৃতিতে ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই হামলা চালানো হয়েছে। গাজার প্রতিরোধ সংগঠন ও বাসিন্দাদের সাথে সংহতি জানিয়ে এবং তাদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। এর আগে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তারা ইলিয়াত বন্দরে আল রাশায় হামলা চালিয়েছে। এই হামলাতেও আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে সংগঠনটি। তবে দুটি হামলাতেই ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরাক ভিত্তিক মিলিশিয়া সংগঠনটি। ইরানের সমর্থন পুষ্ট এই সংগঠনটি গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালাচ্ছে। এদিকে গাজা উপত্যকার একটি পরিত্যক্ত টানেল থেকে এক জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি নৌবাহিনীর একটি সেনা ইউনিট তাকে খুঁজে পেয়েছে। তাদের সাথে ছিল গোয়েন্দা সংস্থা সিনবেতের একটি টিম। ৫২ বছর বয়সী ওই জিম্মিকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল থেকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। গাজায় হামাসের হাতে বন্দী নাগরিকদের মুক্ত করতে গত বছরের ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু করে ইসরায়েল। কিন্তু যুদ্ধের ১০ মাস পার হলেও তারা সব বন্দীকে মুক্ত করতে পারেনি। এখনও হামাসের হাতে ১০০-র বেশি ইসরায়েলি নাগরিক বন্দী রয়েছে বলে মনে করা হয়। তবে হামাস কখনোই বন্দীদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। লেবাননের উত্তর পূর্বাঞ্চলে সামরিক সরঞ্জাম বহনকারী একটি ট্রাকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার গভীর রাতে এই হামলা চালানো হয়েছে। দুটি নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সিরিয়ার সীমান্তবর্তী লেবাননের প্রত্যন্ত অঞ্চল চাটের কাছে একটি ট্রাকে এই হামলা হয়েছে। তবে চালক বেঁচে গেছেন। একটি সূত্র জানিয়েছে, সম্ভবত যে সামরিক সরঞ্জামটি পরিবহন করা হচ্ছিল সেটি একটি নষ্ট রকেট লঞ্চার। এটি মেরামতের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গাজায় ইসরায়েলের যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এমন আশঙ্কার মধ্যে ২ দিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনী গত ১০ মাসের মধ্যে সবচেয়ে তীব্র গোলা বিনিময় করেছে। গত মাসে ইসরায়েলের হাতে নিহত হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার শুকুর হত্যার প্রতিশোধ নিতে রবিবার ভোরে ইসরায়েলে ড্রোন ও রকেট নিক্ষেপ করে গোষ্ঠীটি। ইসরায়েল বলেছে, রবিবার লেবাননে তাদের হামলায় হিজবুল্লাহর রকেট লঞ্চিং সাইট ধ্বংস হয়েছে এবং গোষ্ঠীটির ব্যাপক আক্রমণ প্রতিরোধ করেছে। তবে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলে তাদের হামলাটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং পরবর্তী ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কয়েকটি লঞ্চ সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের উদ্দেশ্যে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া একটি জাহাজকে নামিবিয়ার সমুদ্র সীমায় প্রবেশ করতে দেয়নি দেশটির সরকার। আফ্রিকা অঞ্চলের দেশটির বিচারমন্ত্রী ইভনি দাউসাব রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, এমভি ক্যাথরিন নামের জাহাজটি বিস্ফোরক জাতীয় দ্রব্য নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছিল, তবে সেটিকে থামানো হয়েছে। মন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণ ও দেশটির প্রতি সমর্থনের অংশ হিসেবে জাহাজটিকে আটকানো হয়েছে। তিনি বলেন, নামিবিয়া কখনোই গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের সমর্থন করে না।
পবিত্র আল আকসা মসজিদের কম্পাউন্ডে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণায় প্রতিবাদ উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। একদিন আগে ইসরায়েলের উগ্রবাদী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা মসজিদ প্রাঙ্গণে সিনাগগ নির্মাণে সম্মতির কথা জানান। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান সরকার বলেছে, এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হলেও সেটি নতুন উস্কানি হিসেবে কাজ করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী সরকারের মন্ত্রিসভা আল আকসাকে নিয়ে তার দূষিত পরিকল্পনা প্রকাশ করেছে। এমন কিছু করা হলে তা হবে মুসলিম উম্মাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। এই মুখপাত্র বলেন, এমন যে কোনো পদক্ষেপকে মুসলিম উম্মা বিপদসীমা অতিক্রম হিসেবে ধরে নেবে। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর সেলিক এক এক্স পোস্টে বলেছেন, এমন কোনো পদক্ষেপ হবে মুসলিম ও মানবতার প্রতি সরাসরি আক্রমণ। আল আকসাকে আমাদের পবিত্র মূল্যবোধ আখ্যায়িত করে তিনি বলেন, নেতানিয়াহুর নেটওয়ার্কের সব সদস্যই মসজিদ ও গির্জার শত্রু। এই ধরনের উস্কানির বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়েছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, এই ধরনের মন্তব্য শুধু পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, যখন গাজায় একটি যুদ্ধবিরতির জন্য সব কূটনৈতিক মনোযোগ প্রয়োজন, সেই রকম সময়ে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাময় করে তুলবে। এ সময় ঐতিহাসিক স্থাপনার মর্যাদা রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন তিনি। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেন গাভিরের এই বক্তব্য আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদা বদলে দেওয়ার পদক্ষেপ। চলমান যুদ্ধবিরতি আলোচনার ওপর এই বক্তব্যের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে কাতার। এছাড়া মিশর, জর্ডান ও জাতিসংঘের পক্ষ থেকে এই বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।